আগামী 10 বছরের জন্য কি এই সরকার থাকতে চাইতেছে ক্ষমতায়? 2 নম্বর প্রশ্ন হলো, এই বাংলাদেশটা কি মায়ানমার হয়ে যেতেছে? সাবেক বার্মা, যে নাম পরিবর্তন করে মায়ানমার রাখছিল, আপনারা দেখতেছেন পার্শ্ববর্তী রাষ্ট্র, সেখানেও একজন নোবেল লরিয়েটকে নিয়ে সারা বিশ্ববাসী খেলেছে। অং সান সুচি দীর্ঘদিন ওখানে জেলে ছিল, তারপরে পশ্চিমারা তাকে একবার মাঝখান দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় এনে বসিয়েছিল। বন্ধুরা, আজ থেকে কিছুদিন আগে যখন আমাদের প্রতিবেশী দেশ আরো একটি, অর্থাৎ যেটা নাম হচ্ছে মায়ানমার, সেই মায়ানমারে যখন সেনা শাসন ক্ষমতায় আসে, তারপরে থেকে সেই দেশের ঘরের ভেতরে কি পরিস্থিতি আর এখন কি আছে সেটা সবটা আপনারা দেখেছেন আর জানেন। কিন্তু ওই ব্যাপারটাকে নিয়ে আমাদের আর একটি প্রতিবেশী দেশ পাকিস্তান, সরি ওটা হচ্ছে পূর্ব পাকিস্তান, যেটাকে আজকের দিন আমরা বাংলাদেশ নামে চিনি, তো এই দেশের ঘরের ভেতরে সেই সমস্ত মানুষগুলো খুব লাফিয়েছিল, খুব হাসাহাসি করেছিল। যাই হোক, বেশি দিন কিন্তু হয়নি, সেই পরিস্থিতির এখন মুখোমুখি হয়েছে বাংলাদেশের সরকার। বাংলাদেশের সাধারণ মানুষের কথা অনুসারে তাদের দেশে যে ক্ষমতায় সরকার ছিল, মানে শেখ হাসিনা সরকার, তারা নাকি স্বৈরশাসক। স্বৈরশাসক সরকারকে ফেলে দেবার পরে তাদের ঘরের ভেতরে জায়গা নিয়েছে অন্তর্বর্তী সরকার। কিন্তু ডক্টর ইউনূস আসার পরে থেকে দেশের ঘরের ভেতরে অবস্থা কি সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। প্রশ্ন এখন একটাই, যে এই অন্তর্বর্তী সরকার কি তাহলে 10 বছরের জন্য ক্ষমতায় থাকবে? আজকের দিনে বাংলাদেশের অবস্থা কি মায়ানমারের মতো হতে চলেছে? এরকম টাইপের অনেক কিছু প্রশ্ন অনেকের মনের মধ্যে ঘুরতে শুরু করে দিয়েছে। অপরদিকে আবার আমেরিকাতে নির্বাচনের ফলে বাইডেন গিয়ে সেখানে ট্রাম্প চলে এসেছে। ওভারঅল বুঝতেই পারছেন কতটা প্রেসারে আছে। এই সবকিছুর উপর সামাদ্দা খুব ভালোভাবে এক্সপ্লেন করেছে যে বাংলাদেশের ঘরের ভেতরে সামনের দিনে কি অবস্থা আসতে চলেছে আর কি হতে চলেছে। চলুন দেখিনি সামাদ্দা কি বলছে। সেনাবাহিনী কোন দলে? সেনাবাহিনীর কারণে তাকে আবার ক্ষমতাচ্যুত হইতে হয়েছে, আবার জেলে গেছে। এখন চীন ওখানে রাজত্ব করতেছে মায়ানমারে, এবং ভয়াবহ একটা গৃহযুদ্ধ চলতেছে সেই দেশে। বিভিন্ন জাতি গোষ্ঠী, আর যে যুদ্ধটা চলতেছে সেখানে চীনের পক্ষ আছে, ভারতের পক্ষ আছে, আমেরিকান পক্ষ আছে। একটা খেলাধুলার মাঠ হয়ে গেছে আন্তর্জাতিক বিশ্বে। এখন এখানে সুবিধাজনক অবস্থায় আছে মিয়ানমারের, হলো চীন। দেশটা ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। আবার দেখেন, এই পার্শ্ববর্তী রাষ্ট্র মায়ানমারের এই যুদ্ধের কারণে আমাদের বাংলাদেশেও এর নিয়ে অনেক আতঙ্ক বিরাজ করতেছে। দেখেন, মায়ানমার থেকে তো এই যে মাঝে মধ্যেই যারা ওখানে যুদ্ধ করে টিকতে পারতেছে না, বিভিন্ন দল, উপদল বা ওই যে সরকারি সৈন্য, তারা বাংলাদেশে আশ্রয় নিতেছে। আবার প্রায় বাংলাদেশ সীমান্তের ভিতরে গুলি বোমা এসে পড়তেছে, এতে অনেকে আহত হয়েছে, আবার 2-1 জন নিহত হয়েছে, সে খবরও পেয়েছি। আবার মাঝে মধ্যেই টেকনাফ থেকে আমাদের ওই দ্বীপে যাওয়ার, সেন্ট মার্টিন দ্বীপে যাওয়ার রাস্তা বন্ধ থাকতেছে। আবার এই মায়ানমার কেন্দ্রিক গন্ডগোলের কারণে আমাদের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলটা অস্থিতিশীল হয়ে যেতেছে। এখানেও সশস্ত্র সংগ্রাম চলতেছে, বিভিন্ন ধরনের ঝামেলা চলতেছে। এটা কিন্তু ওই মায়ানমারের প্রভাবেই এটা হইতেছে। দীর্ঘদিন যাবৎ আপনারা দেখতেছেন যে তারা পার্বত্য চট্টগ্রাম এটা নিয়ে একটা স্বাধীন রাষ্ট্র স্বপ্ন দেখতেছে। এখানেও ওই মায়ানমারের মতন আন্তর্জাতিক চক্র একটা খেলাধুলা করতে চাইতেছে। তো এবার কাজের কথাই ফিরে আসি, যে একজন নোবেল লরিয়েট পাইছিল বার্মা বা মিয়ানমার কিন্তু একেবারে তছনছ হয়ে গেছে। আচ্ছা, এই যে দেখেন রোহিঙ্গা, 14-15 লাখ রোহিঙ্গা তো বাংলাদেশেই এসে আশ্রয় নিয়েছে। এখন আগামী 10 বছর কি বাংলাদেশে কোনো রাজনীতি থাকবে না? আগামী 10 বছর কি বাংলাদেশে কোনো রাজনীতি থাকবে না? কেন বলতেছি, আমাদের প্রধান উপদেষ্টা নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে আগামী 10 বছর
আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার স্বপ্ন বাদ দিতে হবে। আওয়ামী লীগের 10 বছর, তেমন 5 বছর বললেন না, 7 বছরও বললেন না, গুন্যা গুন্যা একেবারে 10 বছর বললেন। এই হিসাবটা পাইলেন কোথায় উনি? এর জন্য চারিদিকে এটা ব্যাপক আলোচনা হইতেছে যে এই 10 বছর কি উনি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে চায়। তার কারণ অনেকগুলো আলামত দেখা যেতেছে। সেনাপ্রধান বলেছিলেন 1.5 বছর, ধর্ম উপদেষ্টা বলেছিলেন 4.5 বছর, ওই আসিফ নজরুল মাঝে মধ্যে এক এক ধরনের কথা বলে। কিন্তু ডক্টর ইউনূস সাহেব একটা কথাই বলেছেন যে এটা সরকারের পক্ষ থেকে বলতে হবে, এটা ওই সেনাবাহিনী প্রধান বললে হবে না বা অন্য কেউ বললে হবে না। কিন্তু উনি কখনোই মুখ খুলে নাই বা সরকার থেকে মুখ খুলে নাই যে ওনারা নির্বাচন কখন দিবে। এমন একটা সরকার এখন দেশ শাসন করতেছে এই লোকগুলো, যে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে বা বিদেশ থেকেও আমাদের কাছে ফোন আসে। আপনি জিজ্ঞেস করলে দেখবেন ওই ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া কাউকে চিনে না। কিন্তু এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিনে হলেও একজন, কথাটা হয়তো খারাপ শোনা যাবে, কিন্তু গ্রাম বাংলার মানুষ যা বলে, মহাজন বা সুদী কারবারি হিসেবে, গ্রামীণ ব্যাংক মালিক হিসেবে প্রতিষ্ঠা। বন্ধুরা, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যে প্লিজ ভিডিওটিকে লাইক করুন, আর চ্যানেলটিতে নতুন হলে একটি সাবস্ক্রাইব। এটা কিন্তু সম্পূর্ণ একদম ফ্রি, এর জন্য কোনো পয়সা লাগে না। আর আপনারা জানেন, আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে আপডেট ইন্ডিয়া ফ্যামিলি মেম্বারকে কখনো বড় করা সম্ভব নয়। প্লিজ একটু সাপোর্ট করুন। চলুন দেখে নিচ্ছি আমাদের কি বলতে হিসাবে। কেমন মানুষ তত শিক্ষিত লোক না, তারা এই ধরনেরই মন্তব্য করে তারা। আর যে সরকারটা গঠন করেছেন সেখানে জাতীয়ভাবে সুপরিচিত বা জনগণ চিনে, জনসম্পৃক্ততা আছে এমন কোন লোক তার এখানে নাই। এখানে প্রাধান্য দেওয়া হয়েছে তার নিজ এলাকা, প্রধান উপদেষ্টার নিজ এলাকা চট্টগ্রাম, গ্রামীণ ব্যাংক সংশ্লিষ্ট বা তার সংশ্লিষ্ট এনজিও, আর কিছু লোককে তার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে যেগুলোকে উনি নিজে চাই নাই, এরকম লোককেও এখানে চাপিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, এই চাপিয়ে দেওয়ার পরে এখন উনি একটা মহা সংস্কারে হাত দিয়েছেন। যে সংস্কারগুলা সমগ্র জাতি ঐক্যবদ্ধ হওয়া ছাড়া করা সম্ভব না। 1972 সালে যে সংবিধান তৈরি হয়েছিল, সেই সংবিধানে কিন্তু বাংলাদেশের 100% লোকেরই মতামত ছিল, আর রাজাকাররা তো পালিয়ে গেছিল। কি মতামত ছিল? যে আমাদের একটা সংবিধান লাগবে, সংবিধান করতে হবে, সংবিধান করা হয়েছে। কিন্তু দেখেন, দেশের আপাময় জনসাধারণ তো আর এটা বুঝে না, তারা তো আর এত শিক্ষিত না যে সংবিধান ওটা ভালো হয়েছিল না খারাপ হয়েছিল, তখন এটা প্রতিবাদ করবে বা মিছিল করবে। কিন্তু মনে রাখবেন, দেশের 100% লোক চেয়েছিল, দরকার ছিল একটা সংবিধান হয়েছিল। কিন্তু এখন এই একটা সরকার, যে সরকারকে জনগণ চিনে না, যে সরকারের কোনো জনসমর্থন নাই, জনশক্তি নাই, সেই সরকার বলতেছে সংবিধান পুনর্লিখন করবে, সংস্কার করবে। শুধু সংবিধান না, ইতিমধ্যে 10টা কমিটি হয়েছে, এমন কোন জায়গায় হাত দিতে বাদ রাখে নাই যে সেটা তারা সংবিধান সংশোধন করবে না। আবার সংবিধান তারা সংশোধন করবেও, এবং পার্লামেন্ট ছাড়াই। একজন উপদেষ্টা দেখলাম বলছে 2 দিন তারা নিজেরাই এটা কার্যকর করবে। জনগণ কি চাইলো না চাইলো, রাজনৈতিক দল কি চাইলো না চাইলো, সেটা কিছু আসে যায় না। ওনারা নিজেরাই এই নতুন সংবিধান করে কার্যকর করে যাবে, এবং যাবে কই, কার্যকর করে যাব এটা তো বলে নাই। সংবিধান তারা কার্যকর নিজেরাই করবে। আচ্ছা, আরেকটা বিষয় দেখেন, যে প্রথম আলো, ডেইলি স্টার, বাংলাদেশের সবচাইতে শক্তিশালী এবং প্রভাবশালী 2টা মিডিয়া। এর সমকক্ষ বা এর আশেপাশে পাশাপাশি
জ্বালানোর মতো কোনো মিডিয়া কিন্তু বাংলাদেশের নাই। এই মিডিয়াগুলোই কিন্তু সৃষ্টি করেছিল কাকে? জয়নাল হাজারীকে। আপনারা দেখেছিলেন শামীম ওসমানকে গডফাদার বানিয়েছিল, তারপর ওই যে লক্ষ্মীপুরের তাহেরকে গডফাদার বানিয়েছিল। এইসব পত্রিকা পরিচালিত হয় নির্দিষ্ট কিছু এজেন্ডা নিয়ে। 5 বছরের প্ল্যান, 10 বছরের প্ল্যান বা 2 বছরের প্ল্যান, এরকম প্ল্যান নিয়ে তারা পরিচালিত হয় যে কখন কাকে গডফাদার বানিয়ে দিবে আর কখন কোনো অখ্যাত ব্যক্তিকে বিখ্যাত বানিয়ে ফেলবে, এই ক্ষমতা তাদের থাকে। শুধু বাংলাদেশ না, ভারতে এরকম পত্রিকা আছে, আমেরিকায় যে ইকোনমিক্স পত্রিকা আছে, যে ইকোনমিক্সে বাংলাদেশে এখন যেগুলো হচ্ছে আরো 2-4 বছর আগেই তারা এগুলো বলে গেছে। তারপরে লন্ডনে, ব্রিটেনে এই ধরনের পত্রিকা আছে। এই শক্তিশালী মিডিয়া, বাংলাদেশে এক সময় ইনকলাব ছিল একটা শক্তিশালী পত্রিকা, তারা যেদিকে চাইতো সেদিকেই হইতো। এই মিডিয়া দুইটার বাংলাদেশটা দেখাশোনা করে সম্পাদক মতিউর রহমান সাহেব, আর ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম সাহেব দেখে হলো বিদেশের সাইটটা দেখে। এখন সবচাইতে ভয়ের ব্যাপার হলো এই পত্রিকা দুইটা কিন্তু আবার এই সরকার পিনাকি ভট্টাচার্য সহ ইলিয়াস সহ অনেক ইউটিউবার ফালাফালি করতেছে যে বয়কট করো বয়কট করো বয়কট করো। এটা বলার কারণে স্বয়ং সরকার থেকে বিবৃতি দিছে যে প্রথম আলো, ডেইলি স্টার এগুলো গুড পত্রিকা, এদের বিরুদ্ধে কেউ গুজব ছড়াবেন না। এটা নির্ভরশীল এবং দায়িত্বশীল মিডিয়া। এই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার সাক্ষাৎকার একেবারে প্রথম আলোর সম্পাদক স্বয়ং নিজে দিয়ে নিছে। এটি হলো একটা কিন্তু ভয়ের কারণ যে আমাদের বাংলাদেশের মূল যে দুইটা মিডিয়া, সেই মিডিয়া দুইটা কিন্তু এখন এই সরকারের এজেন্ডা বাস্তবায়ন করতেছে। আর একটা জায়গায় যখন উনি উচ্চারণ করতেছে যে 10 বছরের আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ হবে না, কে বলেছে? এটা আমাদের মাননীয় উপদেষ্টা সাহেব বলেছে। এখন রাজনৈতিক মহল, বুদ্ধিজীবী মহল, দেশি বিদেশি সবাই এটা নিয়ে অ্যানালাইসিস করতেছে যে তাহলে কি আগামী 10 বছর এনারাই ক্ষমতায় থাকবে? আচ্ছা, এনারা ক্ষমতায় থাকবে। এখন যেমন ধরেন একটা নাগরিক কমিটি করেছে, তারা প্রতি এলাকায় এখন কমিটি গঠন করা শুরু করেছে। আবার দেখবেন সোহেল তাজকে উনি ফোন করেছে। এরকম অনেক পার্টি ক্ষমতায় থাকলে কিংস পার্টি ওনারা গঠনও করে নিতে পারবে। এখন দেখেন দেশের যে অবস্থা, যেগুলো চলতেছে, দেশটা কি গৃহযুদ্ধের দিকে নিয়ে যাইতেছে নাকি বুঝলাম না। এই যে ছাত্রদেরকে দিয়া প্রধান বিচারপতি বা বিচারপতিদেরকে দৌড়ানো সম্ভব হয়েছে, আপনারা দেখেছেন, কিন্তু প্রেসিডেন্টকে সরাইতে যা কিন্তু হোঁচট খাইছে এই ছাত্ররা, এটা পারে নাই। সচিবালয়ের পাশে আনসাররা যে বিদ্রোহ করেছিল এই ছাত্রদেরকে দিয়া, কিন্তু সেটা সামাল দেওয়া সম্ভব হয়েছে। কিন্তু এখন আবার ছাত্রদের সেই অবস্থান নাই। এখন সেনাবাহিনীর উপরে ভর করিয়া, কারণ যেহেতু এই সরকারের কোনো ম্যান্ডেট নাই, জনসমর্থন নাই, সারা দেশে তো আর এদের কোনো নেতা কর্মী বা জনবল তো আর এদেরকে নাই। তাহলে এখন সারা দেশের মানুষের চাহিদা হলেও কি চরমভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। এখন বর্তমানে দেখেন, এই যে টিসিবির সামান্য কম দামে টিসিবির যে পণ্য দেয়, সেখানে 1000 লোক যে দাঁড়ায় থাকে সিরিয়াল দিয়ে, সেই ভোর 5টায় যে দাঁড়ায় থাকে কখন আসবে গাড়ি, অনেকের 3টে যে দাঁড়ায় থাকে। তারপরে যখন গাড়ি আসে সকাল 10টায় হোক 11টায় হোক, অনেকেই দুপুর সময় খালি হাতে ফিরে যায়। কারণ এখানে লোক দাঁড়াইছে 1000 জন সিরিয়ালে, ওনারা দিতে পারছে 500 জনকে বা 300 জনকে দিয়ে বাকি লোক ফিরে দিতে। সারা দেশে জনগণের এখন চাওয়া হলো কোনটা? এইটা, যে
আমার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, 1। 2 নম্বরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ। জনগণ কিন্তু এখন একেবারে নিরাপত্তাহীনতায় ভুগতেছে সারা দেশের মানুষ। আমরা তো সারা দেশে সব দেখতেছি বা যোগাযোগ পাবলিক সাথে আমাদের সম্পর্ক নিরাপত্তাহীনতায় ভুগতেছে। এখন কোথাও কোনো বিচার সালিশ হলে মুরব্বীদের ডাকলে সেখানে যায় না, বিচার সালিশেও যায় না তারা ভয়ে। এখন বিচার সালিশ করে কোন দিক দিয়ে মব জাস্টিসের মধ্যে তারা নিজেরাই পড়ে যাবে। তাহলে জনগণের কি দাবি? দেশের আইন শৃঙ্খলা উন্নতি করতে হবে আর দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে গরিব মানুষের জন্য। কিন্তু আরেকটা দাবি আছে জনগণের, যে 2014, 18, 24 এই 3টা নির্বাচনে আমরা ভোট দিতে পারি নাই। আমরা একটা ভোট দিতে চাই, কিন্তু সেটাও একেবারে অনিশ্চিত হয়ে গেছে। মানে এই যে জনগণের যে দাবি, এই দাবির দিকে এই সরকারের কোনো দৃষ্টিকোণ নাই। এই সরকারের দৃষ্টিকোণ একদিকে সংস্কার 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 সংস্কার, চলবে 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 চলবে। জনগণ কি বললো এটা বড় কথা না। এই যে জনগণের এই 3টা দাবি, এই 3টা দাবির দিকে সরকারের পক্ষ থেকে কোনো কিছু বলার, কোনো বিবৃতি দিচ্ছে, কথা বলছে, আপনারা কি শুনছেন? শুনেন নাই? শুনলাম আরো নাকি 5 জন নতুন করে উপদেষ্টা ওনাদের পছন্দ মতো নিয়োগ দিতেছে। এখন আমরা আশঙ্কা করতেছি যে দেশটা কি আবার সেই গৃহযুদ্ধের দিকে যায়, নাকি যেহেতু আন্তর্জাতিক বিশ্ব একজন নোবেল লরিয়েটকে বাংলাদেশে পাঠাইছে বা পাইছে, এখানেও কি খেলাধুলার মাঠ বানাই ফেলবে বাংলাদেশকে? দেখেন, আপনারা সবাই যেটা ভালো মনে করেন। আমার কিছু বলার আপনাদেরকে বলে গেলাম। সবাই ভালো থাকবেন এবং এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার দিয়ে দিন, যাতে বেশি লোকের কাছে পৌঁছাইতে পারি। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আর ফেসবুক পেজে একটা ফলো দিয়ে রাখেন, তাহলে ভালো ভালো ভিডিওগুলো আগামীতে পাবেন। সবাইকে লাল সালাম। তো বন্ধুরা, আপনারা যদি সামাদ্দার ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখেন বা দেখে থাকেন, তাহলে অবশ্যই আপনারা বুঝে গেছেন সামাদ্দা কি বললো আর কি বলতে চেয়েছে। তবে এটা তো জানি না যে আজকের দিনে বাংলাদেশের ঘরের ভেতরে অন্তর্বর্তী সরকার কি স্টেপ নেবে আর কোথায় গিয়ে পৌঁছাবে। কিন্তু অন্তর্বর্তী সরকার আসার আগে সেই দেশের মানুষজন যে যতটা আশা করেছিল বা যারা যতটা এই সরকারের উপর আস্থা রেখেছিল, সবটা এখন বিফল হতে দেখা যাচ্ছে। আমি আমার ওই ট্রোলিং চ্যানেলে বাংলাদেশিদের বর্তমান সময়ে কি অবস্থা তার উপর সেই দেশের ঘরের ভেতরে এক রিকশাওয়ালা ভাই খুব ভালোভাবে এক্সপ্লেন করেছে। আমি বুঝতে পারছি না আজকের দিনে অন্তর্বর্তী সরকারের থেকে বেশি বুদ্ধি রাখে বাংলাদেশের রিকশাওয়ালা। যদিও আমরা রিকশাওয়ালাকে নিয়ে ট্রোল করি, বাট ওনার কথা শুনে আমার সত্যি মনে হয়েছে উনি একজন ব্রিলিয়ান্ট মানুষ। আপনাদেরও কিন্তু সেই ভিডিওটিকে দেখা উচিত। যেটা হোক, আজকের দিনে অন্তর্বর্তী সরকার দেশটাকে কোথায় থেকে কোথায় নিয়ে যাচ্ছে আর দেশের জনসাধারণ অবশ্যই বুঝে গেছে যে যে যতই বলুন না কেন বাংলাদেশের সরকার কোন আমলে ভালো ছিল, কার আমলে মানুষ সুখ শান্তিতে ছিল। যাই হোক বন্ধুরা, আপনারা এই ভিডিওটি দেখে যদি কিছু বুঝতে পারেন আর যদি মনে যদি আপনাদের আনন্দ লেগে থাকে, সেটাও লিখে জানাবেন। আর আমার এখানে একটাই প্রশ্ন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কতদিন টিকে থাকবে? এর উপর আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।